আপনি যদি ইন প্রিন্সিপাল একটা জিনিস বোধ করেন যে এটা আমার দল, আমরা একমত না, আমরা এটা করব না, সেটা তো ন্যাশনালি বলতে হবে। কারণ এই বলাটার উপরেই তো জনগণ ভোট দিচ্ছে আপনাকে। শুধু নির্বাচনটা আদায় করার বিষয় তো এখানে না, জনগণের ভোটের কোশ্চেন তো এখানে জড়িত। তাহলে যেই জনগণ হ্যাঁ ভোট দিয়েছে, যেই জনগণ 4.25 কোটি আপনার ধানের শেষে ভোট দিয়েছে, তারা আসলে আপনাদেরকে ভোট দিত কিনা? অতএব সেই জায়গাতে এটা তো প্রচ্ছন্নভাবে একটা রাজনৈতিক জালিয়াতি হয়ে যাবে আর কি। যেই অভিযোগটি উঠছে বিএনপির বিরুদ্ধে, যে বিএনপি রাজনৈতিকভাবে প্রতারণা করেছে, আসলে যেই ত্রিমুখী প্রতারণা চলছিল দীর্ঘ 18 মাস ধরে, তখন বিএনপির পক্ষে আর কি করা সম্ভব ছিল? মুক্তিযুদ্ধের সপক্ষের একটি দল হিসেবে বিএনপি তখন বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া যে সংবিধান, সেইটাতেই আস্থা রেখে তারা বাংলাদেশের যে গত 50-55 বছরের যে অগ্রগতি, সেটাকেই ধারাবাহিকতা হিসেবে তারা এগিয়ে নিয়ে গেছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম, সংবিধান সংশোধন নয়, সংস্কার কমিটি হলে বিবেচনা, এমনটি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই যে আমরা দেখছি সরকার এবং বিরোধী দলের মাঝে যে মনস্তাত্ত্বিক পার্থক্য, সেটি কি আসলে রাজনৈতিক, নাকি সংবিধানের মৌলিক কাঠামোতে হাত না দেওয়ার এক ধরনের অনীহাও রয়েছে? ধন্যবাদ। দুটোই, এবং এটা কিন্তু আজকে নতুন করে প্রকাশিত হচ্ছে ব্যাপারটা তা না, এই প্রথম দিন থেকে হয়েছে। আপনার মনে থাকবার কথা, যখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংসদ সচিবালয় থেকে চিঠি ইস্যু করা হয়েছে শপথের জন্য, তখন কিন্তু এটা বলা ছিল জুলাই সনদের রেফারেন্সে যে দুটো শপথ হবে আজকে। একটা হচ্ছে সংসদ সদস্য হিসাবে শপথ হবে এবং সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ হবে, যেমনটা জুলাই সনদের যে আদেশ অধ্যাদেশ এগুলোতে লেখা ছিল আর কি। তো সেই দিন কিন্তু আপনার বিরোধী দলীয় এমপিরা কিন্তু দুটো শপথ নিয়েছেন, যেটা প্রধান নির্বাচন কমিশনার পড়িয়েছিলেন, আর বিএনপি শপথ নেয় নাই, দ্বিতীয় শপথটা নেয় নাই। অতএব এই ডিভিশনটা তো বেশ পরিষ্কার, এবং আমরা ঐকমত্য কমিশন থেকে দেখেছি যে বিএনপির পজিশনটা আসলে তারা বোধ করছেন যে তারা যেগুলো করতে চান অথবা প্রস্তাবনা এসছে, সেটু সংবিধানের 142 যে ইনস্ট্রুমেন্ট আছে সংশোধনের মাধ্যমে সেটা করা সম্ভব। আমরা বোধ করেছি বরাবরই যে এটা মানে মৌলিক ফান্ডামেন্টাল চেঞ্জগুলো শুধু সংশোধনী দিয়ে করলে যেটা হবে, পরবর্তীতে যে কোনো জাজমেন্টের মাধ্যমে এটাকে স্ট্রাইক আউট করে দেওয়া সম্ভব। তো সেক্ষেত্রে একটা সংস্কার প্রস্তাব পরিষদের মাধ্যমে করলে এইটা সুপ্রিম কোর্ট যে কোনো সময় স্ট্রাইক আউট করে দিতে পারবে না, এটা আরও বেশি সলিডিফাই হবে আর কি। তো এই দ্বিমতের জায়গা তো তখন থেকে আছে, এবং সেটা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রক্রিয়া, আদেশ, অধ্যাদেশ, এর প্রত্যেকটা জায়গাতে যেই তর্কগুলো চলমান ছিল ঐকমত্য কমিশন থেকে এবং সংসদের প্রথম অধিবেশনে ছিল, সেটা এখন নতুন করে আসার সুযোগ তৈরি হয়েছে। এখন বাজেট অধিবেশনে অন্য কোনো বিষয় আসলে মোটা দাগে আসবে কিনা সেটা আমি ডাউট করছি। কারণ তো ছোট ব্রিফ, এই একটা মাসের ভিতরে বাজেট অধিবেশন চলে যাবে, তো এর ভিতরে আপনার জনগুরুত্বপূর্ণ মানে রেগুলার টপিক্যাল ইস্যুগুলোতে একটা দুইটাতে আলোচনার সুযোগ আছে। এর বাইরে যদি স্ট্যান্ডিং কমিটির মতো করে কোনো কমিটি করবার প্রস্তাব দেয়, যেটা এর আগে আপনার সংবিধান বিষয়ে কিন্তু একটা কমিটি করা হয়েছিল, যেখানে কিন্তু সব দলের সদস্যরা ছিলেন এবং সব দলের কাজ করবার অভিজ্ঞতাটা খুব সুখকর না, সবাই মিলে একমত হয়েছেন এমন অধ্যাদেশগুলো র্যাটিফাই করা হয় নাই, আবার একমত হয়েছেন কিন্তু আবার সরকারের পক্ষ থেকে সংশোধন করা হয়েছে। অতএব সেখানে একটা ট্রাস্ট ডেফিসিট আছে, একটা আস্থার ঘাটতি সেখানে তৈরি হয়েছে। অতএব সেই জায়গাতে আজকে বিরোধী দলের নেতা যেটা বলেছেন, এটা খুব নতুন বক্তব্য নয়, এটা প্রত্যাশিত, এবং এই বাস্তবতার ভিতর থেকেই তো আমরা গত 4 মাস নির্বাচনের আগে পরে গণভোটের রায় বাস্তবায়ন, এবং আপনি হয়তো মানে সিরিয়াসলি খেয়াল করেছেন যে বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে এই কথাটা বলে, কিন্তু গণভোটের গণরায় 4টা কোশ্চেন যেটার উপরে হ্যাঁ না ভোট হয়েছে, সেটা নিয়ে তাদের কিন্তু প্রচন্ড দ্বিমত আছে। তারা বারবার এটা তুলে ধরে, প্রশ্নগুলোকে আন্ডারমাইন করবার চেষ্টা করে। তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল, ওইটাই বলতেছি। তাহলে এই গণভোটের সিদ্ধান্তটা তো একটা অধ্যাদেশের মাধ্যমে হয়েছে, তারপরে জুলাই সনদ নিয়ে তো একটা আদেশ দেওয়া হয়েছে। অতএব সেই বিষয়গুলোর প্রশ্ন রেজ করবার তো সুযোগ নভেম্বর মাসে ছিল গত বছর, সেটা তো রেজ করে নাই। এবং আদেশ এবং অধ্যাদেশ প্রসেসের মধ্য দিয়ে গণভোট হওয়ার এই পরামর্শ তো বিএনপির পরামর্শ। অন্তর্বর্তীকালীন সরকার যে প্রসেস ফলো করেছে,
এই কোশ্চেনিয়ার ফলো করা হয়েছে, এর প্রত্যেকটা পর্যায়ে বিএনপির নেতাদের সাথে আলোচনা করে এটা একমত হয়েই করা হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময় কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সংসদেই জানিয়েছেন যে নির্বাচন আদায়ের লক্ষ্যে অনেক কিছুই তখন আপোষ করা হয়েছে। কিন্তু এটা তো একটা পলিটিক্যাল ফ্রড হয়ে গেল জাতির সাথে। আপনি যদি ইন প্রিন্সিপাল একটা জিনিস বোধ করেন যে এইটা আমার দল, আমরা একমত না, আমরা এটা করব না, সেটা তো ন্যাশনালি বলতে হবে। কারণ এই বলাটার উপরেই তো জনগণ ভোট দিচ্ছে আপনাকে। শুধু নির্বাচনটা আদায় করার বিষয় তো এখানে না, জনগণের ভোটের কোশ্চেন তো এখানে জড়িত। তাহলে যেই জনগণ হ্যাঁ ভোট দিয়েছে, যেই জনগণ 4.25 কোটি আপনার ধানের শেষে ভোট দিয়েছে, তারা আসলে আপনাদেরকে ভোট দিত কিনা? অতএব সেই জায়গাতে এটা তো প্রচ্ছন্নভাবে একটা রাজনৈতিক জালিয়াতি হয়ে যাবে আর কি। কারণ আপনি জনগণের কাছ থেকে তো এরকম জালিয়াতি করে এই কাজটা করতে পারেন না। আপনার পজিশন জাতির কাছে পরিষ্কার থাকতে হবে। আওয়ামী লীগের সময় দেখেন 2010 সালে এসে কেয়ারটেকারের প্রভিশনটা হাসিনা সরকার বাতিল করে দিল, কিন্তু আপনি 2008-এর নির্বাচনে কি আপনি ইলেকশন ম্যানিফেস্টোতে এইটার ম্যান্ডেট নিয়েছেন জনগণের কাছ থেকে যে আমি এইবার নির্বাচিত হলে অথবা জনগণ আমাকে ভোট দিলে আমরা আগের ফরম্যাটে চলে যাব, কোনো কেয়ারটেকার সিস্টেম থাকবে না, সরকারের অধীনে নির্বাচন কমিশন নির্বাচন করবে? আপনি ম্যান্ডেট নিয়ে আসতেন, তারপরে আপনি বাতিল করতেন। এবং তখন আমরা দেখেছিলাম শেখ হাসিনা সরকার এককভাবে একতরফাভাবে সেই সিদ্ধান্ত নিয়েছিল। Exactly. এবার যেমন বিরোধী দল স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে সংবিধান সংশোধন কমিটিতে তারা যুক্ত হবে না, তাহলে কি আবারও একতরফা সংবিধান সংশোধনের পথেই হাঁটবে সরকার? আলটিমেটলি তাই তো হবে। তাদের ল্যান্ডস্লাইড মেজরিটি আছে এবং সোফার যেটা আমরা দেখতে পাচ্ছি, বিরোধী দলের কনসার্নগুলোকে বিবেচনা করে কোনো বিষয়ে তারা কম্প্রোমাইজ করেছে বিএনপি এখন পর্যন্ত, সেটা আমরা দেখি নাই। একমাত্র বিষয় বিএনপি যেটা বলে সেটা হচ্ছে যে আপনার জ্বালানি সংকট বিষয়ে একটা কমিটির প্রস্তাব বিরোধী দল থেকে এসছে, সেটা তারা প্রস্তাব করেছেন এবং সেটা তারা 50-50 রেশিওতে করেছেন। কিন্তু এটার ভিতরে একটা শুভঙ্করের ফাঁকি আছে। এই জ্বালানি সংকট বিষয়ের এই কমিটিটা এমন একটা সময় করা হয়েছে যখন আসলে এই সংকটটা অলমোস্ট ডান। আপনার জ্বালানি আমদানির সিদ্ধান্ত হয়েছে, দাম বাড়ানো হয়ে গেছে কয়েক দফা, একাধিক দফা। আপনি 2 লক্ষ টন ব্যারেল আপনি বিদেশ থেকে আমদানি করবেন, 2টা অখ্যাত কোম্পানি দিয়ে, কোনো টেন্ডার হয় নাই, G2G প্রসেসের মাধ্যমে করছেন। অতএব সিদ্ধান্ত সবগুলো নিয়ে আপনি কমিটি করেছেন, যেই কমিটি আসলে কি প্রস্তাব করবে, আপনি তো একটা সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছেন। অতএব সেই জায়গাতে এখন পর্যন্ত আমরা দেখি নাই যে বিরোধী দলের কনসার্নগুলোকে মাথায় নিয়ে সরকার স্যাক্রিফাইস করেছে, কম্প্রোমাইজ করেছে মোটা দাগে, সেটা আমাদের চোখে এখনো পড়ে নাই। তো তারপরেও দেখার বিষয় আছে, এটা আগের সেশনে হয় নাই বলে ভবিষ্যতে কখনোই হবে না এমনটা আমরা আশা করছি না। আমরা মনে করছি যে জাতির স্বার্থে যে কোনো ঐক্যমত পসিবল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। জনাব মাহবুব আজিজ, একদিকে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলছেন আমরা বগল দাবা বিরোধী দল হব না এবং আমরা সংসদের ভেতরে এমন কোনো আচরণ করব না যাতে জনস্বার্থ ক্ষুণ্ণ হয়। আবার তিনি বলছেন যে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মেয়াদ 4 মাস না পেরোতেই সময় ফুরিয়ে আসছে এবং সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলছেন যে সরকার গণভোটের রায় বা জনদাবি স্বেচ্ছায় মেনে না নিলে শেষ পর্যন্ত 1996 সালের মতো পরিস্থিতি তৈরি হবে। এই যে দুই ধরনের বক্তব্য, এর মধ্যে ভারসাম্য নির্ধারণ কিভাবে করবে? জি, ধন্যবাদ। শুভেচ্ছা সবাইকে। দেখুন, রাজনৈতিক বক্তব্য তো রাজনৈতিক বক্তব্যই, কিছু এই ধরনের কথাবার্তা সব বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়। তবে ভাই যেটি বলেন সেটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে রাজনৈতিক জালিয়াতির যেই প্রশ্নটা, যে যদি এরকম পলিটিক্যাল ফ্রড বিষয়গুলো আসে সামনে, তাহলে কি করা যাবে? তো যেই অভিযোগটি উঠছে বিএনপির বিরুদ্ধে, যে বিএনপি রাজনৈতিকভাবে প্রতারণা করেছে, আসলে যেই ত্রিমুখী প্রতারণা চলছিল দীর্ঘ 18 মাস ধরে, তখন বিএনপির পক্ষে আর কি করা সম্ভব ছিল? মুক্তিযুদ্ধের সপক্ষের একটি দল হিসেবে বিএনপি তখন বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া যে সংবিধান, সেইটাতেই আস্থা রেখে তারা বাংলাদেশের যে গত 50-55 বছরের যে অগ্রগতি, সেটাকেই ধারাবাহিকতা হিসেবে তারা এগিয়ে নিয়ে গেছে। কারণ আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, একটি ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন, আমরা তাদের থেকে গড়ায় দ্বিগুণ বাড়িয়ে দিয়ে ফেলেছি এবং আমাদের যে সক্ষমতা, সেটা বিভিন্ন দেশ বিদেশে এটা প্রশংসিত হয়েছে। কাজেই আপনি দেখুন যে বিড়ালটি সাদা না কালো, এইটার চেয়ে বড় কথা বিড়ালটি কি ইঁদুর খায় কিনা। আপনি আজকে যে সংবিধান এখানে আছে, সংবিধানের সমস্যাটা কোথায়? আজকে তো আমরা কথা বলতে পারছি, লিখতে পারছি, বা আগামীতেও হয়তো পারবো,
কিন্তু আপনি বলেন যে এই যে 17 বছর যেটা নিয়ে আমাদের এত অভিযোগ, সেই সময়ে যে পরপর 3টা নির্বাচন যে হয়ে গেল, রাতের বেলা হলো কিংবা একেন্দ্রিক হলো, 154টাতে একা একা করা হলো, এগুলো কি সংবিধানের কোথাও লেখা ছিল? এবং 10 বছর যখন এরশাদ সাহেব এখানে শাসন করলেন, সামরিক শাসনের চালু রাখলেন, সেটা সংবিধানের কোথায় লেখা ছিল? অর্থাৎ সংবিধানে কি লেখা থাকবে না থাকবে তার চেয়ে তো বড় কথা আপনি কতখানি গণতান্ত্রিক আচরণ অনুশীলন করছেন, কতখানি মানুষ কথা বলতে পারছে, জবাবদিহিতার আওতায় আসছে। আপনি কি এই 18 মাসে জবাবদিহিতার আওতায় এসেছিল বাংলাদেশের মানুষ? আপনি কি দেখেছেন সেখানে মব সন্ত্রাসের মাধ্যমে কি হয়েছিল সেই দেশে? এবং এই যে আপনি কথায় কথায় মব সন্ত্রাস, এখানে সেখানে আপনার আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেওয়া, আপনার একটা জবাবদিহিতার যেই একটা পরিবেশ সেটাকে সম্পূর্ণ পর্যুদস্ত করে ফেলা, এটা তো কোনো সংবিধানে লেখা ছিল না। কিন্তু সরকার যখন নিষ্ক্রিয় হয়, সরকার যখন কাউকে কাউকে প্রশ্রয় দেয়, সরকার যখন বিভাজিত রাজনৈতিক সংস্কৃতি লালন করে, তখন কিন্তু আসলে আর এই সংবিধানগুলো লাগে না। কাজেই আমাদের সবচেয়ে বেশি দৃষ্টি দিতে হবে যে আমাদের যেই গণতান্ত্রিক যাত্রার জন্য আমরা 24-এর গণ অভ্যুত্থানে সকলেই দল মত নির্বিশেষে রাস্তায় নেমেছিল, তখন কি এই 72-এর সংবিধানের ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র এই সবগুলো বাদ দেওয়ার কোনো প্রশ্ন এসেছিল? তখন যে অসাম্প্রদায়িক গানগুলো আমরা শুনেছিলাম তার সাথে কি কোনো সাংঘর্ষিক ছিল 72-এর সংবিধান? এটা কেন তখন ইনসাফ, ইনকিলাব ইত্যাদি বিদেশি কিছু শব্দের মাধ্যমে এই প্রশ্নগুলো কেন সামনে নিয়ে আসা হলো? কারণ এই বিভাজিত রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে আমরা ও মামুরা মিলে একটা রাজনৈতিক সংস্কৃতির অনুশীলন করবার একটা চেষ্টা, গালে জুতা মারি, এগুলো কি সারা বিশ্বের বাঙালিদের মধ্যে পারস্পরিক সহিষ্ণুতা তৈরি করে? আমরা কি সমাজে সেই সহিষ্ণুতার বার্তা গত 2 বছর বা 3 বছর ছড়িয়ে দিতে পেরেছি? আমরা কি একে অপরের পাশাপাশি কথা বলতে পারি? আর কোনো কথা বলার সাথে সাথেই তো বলা হবে আপনি ভারতের দালাল, বা বলা হবে আপনি অমুক, আপনি তমুক। এই জাজমেন্ট করার অধিকার কে কাকে দিল? আপনি নিজের হাতে কেন জাজমেন্ট তুলে নিচ্ছেন? আপনি যে ডাক্তার জাহিদুর রহমান সাহেব, এই যে ঘটনাটি ঘটেছে আপনি বলুন, এই ঘটনাটির ক্ষেত্রে একদম পরিষ্কারভাবে তাদের শুরুতে বলা উচিত ছিল, যেটা আজকে তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন, এবং তিনি বলেছেন সুযোগ পেলে আমি আবারও ভারতে যাব। তিনি এবং বলেছেন যে এটা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না, কারণ এটাই একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের এইরকমই বক্তব্য দেবার কথা। কারণ আপনি দেখুন যে টেনশন তৈরি হচ্ছে, সেই টেনশন বাড়িয়ে দিয়ে আমাদের কি লাভটা হবে? আপনি আপনার নিজস্ব যেই জায়গাগুলো, আপনি প্রোটোকল যদি যেই জায়গাটাতে থাকে, আপনার যেখানে সমস্যা হয়েছে সেখানে আপনি দূতকে ডেকেছেন, বলেছেন, বাস, বা সেটা আপনি পরিষ্কারভাবে বলেন। কিন্তু আপনি পত্রিকা লিখবেন ভারতের দালালরা হুঁশিয়ার, পত্রিকায় খবর হচ্ছে। কিন্তু ভারতের বিষয়টি সুরাহা হলেও জনাব মাহবুব আজিজ, যুক্তরাজ্যে যে ঘটনাটি ঘটলো, আওয়ামী লীগের এই রাজনীতিকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আওয়ামী লীগ সমর্থকদের ডিম নিক্ষেপ এবং বিক্ষোভের এই রাজনীতিকে কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, এই ব্যাখ্যার আগে আমি এর আগের প্রসঙ্গে দুটো পয়েন্ট একটু বলে নিই। সেটা হচ্ছে যে এই বিমানবন্দরে যে হেনস্থার প্রসঙ্গটি উঠলো। আচ্ছা, বাংলাদেশের যে বিভিন্ন নাগরিক বিভিন্ন সময় আপনি দেখুন মধ্যপ্রাচ্যে যাচ্ছে কিংবা ভূমধ্য সাগর পাড়ি দিচ্ছে, বিভিন্ন জায়গায় ইউরোপের দিকে যাওয়ার পর আরেকজনের কথাটাকে শোনা, কিন্তু জাজমেন্ট না করা। আমি কিন্তু একবারও বলি নাই ভাইকে প্রধান করে এটা করে দিতে হবে, অথবা অমুক আধিপত্যবাদের কথা বলা হচ্ছে। আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদেরকে তো আমরা ছোট করছি, আমার আত্মমর্যাদা নিয়ে থাকবো। ভারত কি করছে সেটার জন্য আপনি বিচার করবেন? আপনি ভারত কোন জায়গায় অসহযোগিতা করেছে সেই জায়গায় আপনি কূটনৈতিক তৎপরতা চালান। আপনি তো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আপনি তো অঙ্গরাজ্য নন। তাহলে তো আর বঙ্গবন্ধু তার 3 ভাগের 1 ভাগ জেলে থেকে এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিতেন না। তারা যে বলে যে ভারতের অঙ্গরাজ্য করবার জন্য এই মুক্তিযুদ্ধ হয়েছিল, তাহলে তো সরাসরি অঙ্গরাজ্য হয়ে যেত, তাহলে তো আর এই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের প্রয়োজন ছিল না। আমার কথাটি হচ্ছে ভাই, আপনি দেশপ্রেম জাতীয়তাবাদের কথা বলে, দেশপ্রেম আর জাতীয়তাবাদ শুধু ভারত বিরোধিতার মধ্যে নয়, আপনার অন্য সবগুলো দেশের সাথে, ভারত সহ প্রত্যেকটা দেশের সাথে চোখে চোখ রেখে আপনার কথা বলতে হবে। খালি ভারত ভারত করে আপনি মূল সমস্যা থেকে লুকিয়ে থাকতে চান। ধর্ষণ বিরোধী আপনার কোথায়? আপনাদের এই যে মাদ্রাসায় একের পর এক ঘটনা ঘটছে, বলাৎকার হচ্ছে, আপনার বিরোধী দলের কোনো কথা আছে? তারা একটি শব্দ উচ্চারণ করে কখনো করবে না। আমরা ফুয়াদ, 1 মিনিট একটু জানতেই চাই যে ভারত বিরোধিতা কি কোনোভাবে রাজনৈতিক ইস্যু কিনা? না, প্রশ্ন হচ্ছে যে অন্য কোন দেশ গত 56 বছর আপনার সীমান্ত বারবার অ্যাটাক করেছে?
আপনার সভরেন্টি কম্প্রোমাইজ করেছে? কোন দেশ? আপনি অন্য দেশের সাথে আলোচনা করতে পারবেন, আপনার স্বার্থ আপনি চুক্তির মাধ্যমে রক্ষা করতে পেরেছেন কি পেরেছেন না পলিসি লেভেলে, কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব, সভরেন্টি কম্প্রোমাইজ করবার ব্যাপারে কোন দেশ আপনার ল্যান্ডের ভিতরে ঢুকে আপনার নাগরিককে হত্যা করেছে গত 55 বছরে? কোন দেশ আপনার সীমান্তের ভিতরে ঢুকে আপনার গরু নিয়ে গেছে, ছাগল নিয়ে গেছে, কাটা ফসল নিয়ে গেছে, আপনার সীমান্তবাসীদেরকে গুলি করে মেরেছে হাজারে হাজারে? কোন দেশ এই কাজটা করেছে? কোন দেশ আপনার আকাশসীমা লঙ্ঘন করেছে? কোন দেশ আপনার নির্বাচনে, আপনার গণতন্ত্রে, আপনার রাজনীতিতে কন্টিনিউয়াসলি ইন্টারফেয়ার করেছে, এই লেভেলে ইন্টারফেয়ার করেছে? ভারত ছাড়া। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা যেহেতু ভারতের পানি দ্বারা আক্রান্ত, আমরা ভারতের সীমান্ত দ্বারা আক্রান্ত, আমরা ভারতের বাণিজ্য আনফেয়ারনেস দ্বারা আক্রান্ত, আমরা ভারতের রাজনৈতিক ইন্টারফেয়ারেন্স দ্বারা আক্রান্ত, কার বিরুদ্ধে আমরা এই লেভেলে কথা বলবো? কিন্তু মাহবুব আজিজ যেমনটি বলছিল যে ভারতের সাথে যে বিদ্যমান সংকটগুলো কূটনৈতিক চ্যানেলে আলোচনার মধ্য দিয়ে সমাধান আসবে, ভারতের সঙ্গে যে বিদ্যমান সংকটগুলো রয়েছে তার সমাধান আসবে কি? অভিজ্ঞতা তো খুব বেশি পজিটিভ না। ইভেন আওয়ামী লীগের আমলে দেখেন, আমাদের মোটা দাগে ভারতের সাথে ইস্যু কি? 4টা। প্রথম ইস্যু হচ্ছে আমাদের অভিন্ন নদী 54টা। বাংলাদেশে বৈধ অবৈধভাবে মিলিয়ে আওয়ামী লীগ জাতীয় পার্টি সবচেয়ে লম্বা সময় দেশ শাসন করেছে, যাদেরকে আমরা সবাই জানি, তাদের সাথে দিল্লির সম্পর্কটা কোন মাপের। আপনি বলতে পারেন যে বিএনপি জামাতকে তারা ট্রাস্ট করে না, মৌলবাদী, দেশ ভাগ করতে চায়, সিকিউরিটি থ্রেট, সো তাদের সাথে রিলেশনশিপ আপনি জাজ করলেন না। কিন্তু আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলিয়ে তো আপনার 35-36 বছর দেশের শাসন ক্ষমতায়। তার ব্যাংক কেন, এবং এই এত টাকা যখন রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, তখনই কিন্তু এই বেনজিরদের মতো, আপনি দেখেন আওয়ামী লীগের আমলেও ব্যাংক লুট ছিল, আমাদের এখনকার দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক নিয়ে রাজনৈতিক দলের সম্পৃক্ততার কথা দেখা যাচ্ছে। অর্থাৎ সবকিছুর সাথেই অর্থ এবং প্রতিপত্তি কর্তৃত্ববাদী যে মানসিকতা, সেখানে কিছু মনস্টার তৈরি হয়। এবং এই বেনজির যেমন এই আওয়ামী লীগের মনস্টার, সেরকম প্রত্যেকটা সময়ে আমরা এই ধরনের বিভিন্ন মনস্টার